আমাদের সাথে আছেন জনাব ইসরাফিল আলম এমপি, তিনি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। আমাদের সাথে আছেন বিএনপি সাবেক সংসদ সদস্য এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের তিনজনকে। দর্শক, আমরা যদি শিরোনামগুলোর দিকে তাকিয়ে দেখি, আমরা মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি, আরও 3 জন নিহত হয়েছেন গতকাল, এবং একই সাথে কিন্তু সাধারণ নাগরিকরা কিছুটা হলেও আশঙ্কায় আছেন, অস্বস্তিতে আছেন। এবং আমরা যারা সাধারণ সহনাগরিক, আমরা স্বাভাবিকভাবে বেঁচে থাকতে চাই এবং এক ধরনের নিরুপদ্রব জীবনযাপন চাই। এবং সেক্ষেত্রে এই প্রত্যাশাটি কিন্তু রাজনীতিবিদদের কাছেই, তারা সেই সরকারি দল করুন, বিরোধী দল করুন, যারা রাজনীতি করে, মানুষের প্রত্যাশা এই দেশে তাদের কাছেই, কারণ রাজনীতিবিদরাই ইতিহাসটিকে নির্মাণ করেছেন আমাদের দেশের। এবং আমরা বেশ কদিন আগেও বলেছি যে এক ধরনের নানা রকম অনিরাপদতা আছে আমাদের খাদ্যে। আমরা কখনো ভেজালে পড়ছি এবং অসুস্থ হচ্ছি, কখনো হয়তো বুলেট বিদ্ধ হচ্ছি, এখান থেকে আমরা বের হয়ে আসতেছি। এবং তার পথটিকে দেখি আমাদের দুজন রাজনীতিক কোন পথের আমাদের সন্ধান দেন। জনাব ইসরাফিল আলম। ধন্যবাদ দাদা। আপনি যেটা বলেছেন, মাওলানা ফারুকী সাহেব এবং তার 2 দিন পরে মগবাজারে 3 জন মানুষ তার নিজের ঘরে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছে, এটা অত্যন্ত নাগরিক জীবনের জন্য খুবই আতঙ্কের এবং এটা দুশ্চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো মানুষকে শঙ্কামুক্ত, আতঙ্কমুক্ত জীবন উপহার দেওয়া এবং মানুষের জানমালের ন্যূনতম যে নিরাপত্তা আছে সেগুলোকে নিশ্চিত করা। তা একটা সরকার আছে, সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা এই বিষয়গুলো দেখার জন্য দায়িত্বপ্রাপ্ত। পরপর 2টো ঘটনা নিশ্চয়ই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে এই আতঙ্কমুক্ত জনগণ তখনই হবে যখন এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় সরকার নিয়ে আসতে পারবে। তখন মানুষ আতঙ্কমুক্ত হবে এবং বুঝবে যে সরকার ক্রিয়াশীল আছে, সরকার দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। তো আমি একটি কথা বলি, আমাদের দেশে সম্প্রতি অনেকগুলো বড় বড় ঘটনা ঘটেছে, খুব ভয়াবহ ঘটনা। হাসপাতাল থেকে একজন বাচ্চা চুরি হয়ে গেছে, সেটা উদ্ধার হয়েছে। সেটা একটা আমার যেটা মনে পড়ে যে সাগররুনির ঘটনা ছাড়া মোটামুটি বাংলাদেশে যে হিনিয়াস ক্রাইমগুলো হয়েছে, ক্লুলেস ক্রাইমগুলো হয়েছে, এগুলো কিন্তু পুলিশ তার পেশাদারিত্ব দিয়ে এগুলো কিন্তু উদ্ঘাটন করেছে এবং আইনের আওতায় সোপর্দ করেছে। তো রাজধানীতে যে 2টো ঘটনা ঘটেছে, আমি সেই রেফারেন্স থেকে বলতে পারি যে সরকার অবশ্যই সফল হবে এবং আমি সবাইকে বলবো কয়েকদিন ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য, যে নিশ্চয়ই বাংলাদেশের পুলিশ বাহিনীর অনেক দক্ষতা আছে, অনেক পেশাদারিত্ব আছে, অবিশ্বাস্য সব অপরাধ এবং অপরাধীদেরকে তারা শনাক্ত করেছে, এটাও শনাক্ত করবে এবং ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্বে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা আরও সক্রিয় থাকেন, আরও জিরো টলারেন্সে থাকেন। কোনো ধরনের সশস্ত্র অস্ত্রধারী বা সন্ত্রাসী গ্রুপ যেন আর ডেভেলপ করতে না পারে, তাহলে সরকারের ক্রেডিবিলিটি শুধু নয়, জাতি হিসাবে আমরা খুবই ক্ষতির মধ্যে পড়ব। কারণ মৌলবাদের যে সাম্প্রদায়িক একটা শক্তি আছে, সন্ত্রাসী শক্তি, তারা কিন্তু শেষ হয়ে যায়নি। তারা সুযোগ পালে কিন্তু তাদের ভূমিকাটা তারা পালন করবে, সেটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, শুনছিলেন। ধন্যবাদ। আপনারা যারা দেখছেন প্রত্যেকে আমার শুভেচ্ছা। আসলে এইখানে বলতে গেলে কান টানলে মাথা আসে, একটা কথা আছে, বাংলাদেশের আজকে যে অবস্থা, প্রতিটা মানুষ প্রতিটা মুহূর্তে, সে বড়ই হোক ছোটই হোক, তারা ভীত সন্ত্রস্ত যে আমার জীবন না জানি এখন চলে যায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যে মানুষটা জামাত ইসলামী করে না, যে মানুষটা পীর দেরবুধের পক্ষে না, শুধু ইসলামকে, সলিড ইসলামের প্রচারণা করে, এবং টেলিভিশনে আমরা যেটুকু দেখেছি যে উনি ওই বিভিন্ন দর্শনীয় স্থানগুলোকে খুব সুন্দর করে দেখাতেন, তার উপস্থাপন ছিল। আমরা গত রমজানেও চ্যানেল আইতে দেখেছি। সেই মানুষটা এইভাবে নৃশংসভাবে তার পরিবারের সামনে মৃত্যুবরণ করবে জবাই করে, এটা কিন্তু আসলে একটা খুব বড় ঝড়ের পূর্ব লক্ষণ আমি যদি বলি, ভুল হওয়ার কথা না। এবং একটা বাড়িতে গিয়ে হোক, জমি জমার আগেও তো জমি জমার দ্বন্দ্ব ছিল, ঝগড়া ছিল। পৃথিবীর সৃষ্টির পরে থেকেই কিন্তু মানুষের সাথে এই ঝগড়ার সম্পর্কটা হলো যে আমি আমার 3 বেলা খাই, এটা নিয়ে দ্বন্দ্ব। খাদ্য যদি না থাকতো মানুষের দখলদারিত্ব থাকতো না। তো সেটা কিন্তু নতুন কিছু না। সেটার জন্য 3 জন মানুষকে গুলি করে মারবে, আরেকজন হসপিটালে যাবে, এগুলো সব কিছু আমার মনে হয় যে একটা নির্বাচন যখন ভোট ছাড়া হয়,
তখন কিন্তু আসলে ভোট ছাড়া নির্বাচন হলে, জনগণ ছাড়া সরকার হলে সেই সরকারকে কেউ মানতে চায় না। আর আমরা যারা, যে কোনো সার্বভৌম দেশ আমলা থাকবে, এটাই স্বাভাবিক। আমলা, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বাহিনী, আইন বাহিনী, তারা যখন প্রত্যেকেই আঙ্গুল তুলে সেই সরকারকে বলবে যে আপনার পাশে তো জনগণ ছিল না, আমরা ছিলাম, আপনার নির্বাচনে জনগণ ভোট দেয়নি, আমরা আপনার সিল দিয়ে, দিনের বেলা ভোট হয়েছে 3%, আমরা একদিন, 2 দিন, তৃতীয় দিনের দিন আমরা 40% করেছি, সো আপনাকে আমরা টিকিয়ে রেখেছি, আমাদের টিকাবেন না। সেই টিকাতে গেলে সরকারের মুখটা কিন্তু বন্ধ হয়ে যায়। বন্ধ হয় যখন, তখনই একটা দেশের এত বড় দুর্ঘটনার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী, উনি নিশ্চুপ এখনও, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি। আমরা প্রতিটি টেলিভিশনের স্কলে গত 2 দিন দেখেছি। এবং আজকে আওয়ামী লীগের একজন হাইব্রিড নেতা হানিফ সাহেব বলেছেন ফারুকীয় মগবাজারের 3 খুন স্বাভাবিক ঘটনা, আজকে উনি বলেছেন। তো এই যে তারা, মানে শুনেছি যে মানুষ বলে চুরের মার বড় গলা, এখন আমরা দেখছি যে তাদের বড় গলাগুলো। এই জন্য আমি বলি যে যেখানে কান টানলে মাথা আসার মতো, আপনি এগুলো রাতারাতি ঠিক হয়ে যাবে। পুলিশ তার কথা মতো কাজ করবে, তার আইন মতো কাজ করবে। আমলা, একজন প্রশাসনিক, একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সিস্টেমেটিক ওয়েতে কাজ করবে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকে। বিচার বিভাগ ঠিক মতো কাজ করবে যদি তার নিজস্ব স্বাধীনতা থাকে। এইসব যখন হারায় অবলীলাক্রমে মানুষ মনে করে যে ফাঁক ফোকর তো অনেক আছে, সো আমি আরেকটু কেন অবাধ হই না, আরেকটু কেন আমি সহিংস হই না অহিংস থেকে। তা এখন আমি গভর্নমেন্ট হয়ে কাজ করব সমস্ত অগণতান্ত্রিক, আর আমি যদি আইন শৃঙ্খলার জায়গায় গণতান্ত্রিক চাই, এটা তো হবে না। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে, ডক্টর আশিকুর রহমান। জি ধন্যবাদ। যে কথাটা এখানে উঠল সেই কথাটা থেকেই শুরু করি, যে ভোট ছাড়া যখন সরকার হয় তখন উনি বললেন যে এরকম সামাজিক অবক্ষয় দেখা যায়, কিন্তু আমার চোখে আসলে রাজনীতি যখন আদর্শ ছাড়া হয় তখন এই ধরনের ঘটনা বেশি দেখা যায়। দেখেন, একটি সময় ছিল রাজনীতি ব্যাখ্যা ছিল যে পলিটিক্যাল লাইফ ইজ এ সেলফলেস পারসিউট অফ পাবলিক ইন্টারেস্ট, আর এখন হয়েছে যে পলিটিক্স ইজ দি আর্ট অ্যান্ড সায়েন্স অফ ডিটারমাইনিং হু গেটস হোয়াট। অর্থাৎ এটি বস্তুবাদী ব্যাখ্যায় আমরা দাঁড়িয়েছি। রাজনীতিতে ক্ষমতায় আসার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য যত ধরনের ক্যান্সার প্রয়োজন আমরা পালতে প্রস্তুত, এবং সেই ক্যান্সারের নাম হচ্ছে র্যাডিক্যাল ফান্ডামেন্টালিজম। আজকে বাংলাদেশে যারা অসাম্প্রদায়িক রাজনীতি করে, যারা এক ধরনের উগ্রপন্থী ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তারা যখন রাজনৈতিক কারণে লালন হচ্ছে এবং সাপোর্টেড হচ্ছে, তখন ফারুকী সাহেবদের মতো যারা মডারেট ইসলামের পক্ষে কথা বলে বা আধুনিক ইসলাম বা সায়েন্টিফিক ইসলামের পক্ষে কথা বলে, তাদের মতো মানুষের টিকে থাকা কঠিন। এটা একটু দুঃখের সাথেই বলতে হয় যে ইট ইজ নট দি ফাইট বিটুইন মডারেট ইসলাম অ্যান্ড র্যাডিক্যাল ইসলাম। তারপরেও আমরা দেখছি যে বাংলাদেশে রাজনৈতিক স্বার্থে র্যাডিক্যাল ইসলামকে বাংলাদেশের ডানপন্থী শক্তিরা যেইভাবে লালন করেছে এবং বাঁচিয়ে রেখেছে, সেইটা এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এবং সত্যি কথা, এই ক্যান্সারকে আপনি কিভাবে এখন কিওর করবেন, এই প্রশ্ন আমাদের, এই উত্তর আমাদের জানা নেই। আপনি ফারুকী সাহেবের হত্যাটাকে আইসোলেটেডভাবে দেখেন না, ইট ইজ আ সিমটম অফ অ্যান আন্ডারলাইং ডিজিজ। এরকম হত্যা কিছুদিন আগে আরেকটা হয়েছে নারিন্দাতে, কিন্তু এরকম হত্যাকাণ্ডের কোনো সুস্থ বিচার হয়নি। আমরা সাম্প্রদায়িক রাজনীতিতে এইভাবে ঢুকে যাচ্ছি যে মুক্তিযোদ্ধার যে একটা চেতনা ছিল যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, সেই আদর্শটার পক্ষে আসলে যে এখন কিভাবে আমরা যুদ্ধ করব এটা আর জানা নেই। কারণ আজকে এখন মানে নাম নেওয়ার কোনো নেই। ফারুকী সাহেবের ছেলের ইন্টারভিউটা যদি আপনি দেখে থাকেন, তিনি পরিষ্কার বলেছেন যে এটার পিছনে 2 জন থাকতে পারে, ওয়াহাবিপন্থীরা
বা মওদুদীপন্থীরা। এখন প্রশ্ন করেন মওদুদীপন্থীর কারা রাজনীতি করছে বাংলাদেশে, মওদুদীপন্থীকে কারা বাঁচিয়ে রেখেছে? দ্য অ্যান্সার ইজ জামাত ইসলাম। এখন রাজনীতিক স্বার্থে জামাত কার সাথে কার বিপক্ষে ওই আলাপে যাব না, কিন্তু ফান্ডামেন্টালিজমকে যদি আমরা প্রায়োরিটাইজ না করি, তাহলে এই দেশে যেই অর্থসামাজিক উন্নয়ন আমরা চাই, এই দেশে যেই নিরাপত্তা আমরা চাই, বা মুক্ত চিন্তা করার যে স্বাধীনতাটা আমরা চাই, সেই স্বাধীনতাটা কখনো অর্জন হবে না। এই জায়গায় প্রধান রাজনীতির দলগুলির অনেক বড় একটি ভূমিকা আছে। ঐক্যমত্যের একটি জায়গা দরকার শেষ অবশ্যই পর্যন্ত। অবশ্যই, কারণ আমি এখনো মনে আছে, যদিও রাজনৈতিক ইকুয়েশনে জামাত ইসলাম আজকে বিএনপির সাথে, কিন্তু যখন 1/11-এর ঝড় উঠেছিল, এই জামাত কিন্তু বিএনপির থেকে অনেক দূরে গিয়ে একটি মধ্যম অবস্থান নিয়েছিল। তাই আমাদের প্রধান রাজনৈতিক শক্তিদের বোঝা দরকার, জামাত ইসলাম বা র্যাডিক্যাল ইসলাম, যারাই যেই অর্গানাইজেশনই র্যাডিক্যাল ইসলামকে সাপোর্ট করে, তাদের বাংলাদেশকে তারা বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, এবং সত্যিকার অর্থে এই রাজনীতি থেকে যদি আমরা না বের হতে পারি, সাধারণ মানুষের যে নিরাপত্তার কথা আপনি বলেছেন, সেটা প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনাব ইসরাফিল আলম, অনেকগুলো প্রসঙ্গ উঠে এসেছে। কথা বলি এখানে, এই হত্যাকাণ্ডটা ঘটেছে বাসায় এবং সেটা দিবালোকে ঘটেনি। এখানে কারা ঘটিয়েছে, কারা জড়িত থাকতে পারে, এইসব বিষয় নিয়ে তথ্য প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করা আমি মনে করি প্রকৃত তদন্ত কাজ। কিন্তু এই আইন শৃঙ্খলার অবনতিটিকে কি আপনি স্বাভাবিক ঘটনা মনে করবেন? বলছি যে আমাদের দেশের পুলিশ বাহিনীর তো এমন ব্যর্থতা নাই, তারা খুঁজে বের করতে পারেনি। তাদেরকে যদি আমরা বিভ্রান্ত করার চেষ্টা করি যে অমুক করেছে, অমুক করেছে, অমুক করতে পারে, তাহলে তো তার তদন্ত কাজগুলো বহুমুখী দিকে হয়ে যাবে, বহুমুখী মানে সন্দেহের দিকে তারা মানে ঘুরপাক খাবে। তাই আমরা এইটুকুই বলি যে পুলিশকে আমরা অনুরোধ করব, আপনারা যেই করুক না কেন ঘটনা, দ্রুত এটা শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় আপনারা নিয়ে আসার ব্যবস্থা করেন। আমার মনে হয় সেই জায়গাতেই যেই বলুক না কেন সীমাবদ্ধ থাকা উচিত। আমি একটি কথা বলবো যে আমাদের বোন কথা বলেছেন যে নির্বাচন ছাড়া ক্ষমতায় সরকার আসলে তাদের এই অবস্থায়। আমি আপনাদের কথা বলি, আপনারা ক্ষমতায় ছিলেন 2001 থেকে 2007 সালে। আসনুল্লাহ মাস্টারকে আপনার নিরাপত্তা দিতে পারেননি তার বাড়ির বারান্দায়। একজন এমপি, সংসদ সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা এস.এম. কিবরিয়া সাহেব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ছিলেন, তার কোনো শত্রু আছে বলে কেউ জানে না। ব্রিটিশ অ্যাম্বাসেডার আনোয়ার সাহেব, ওনাকে মাজার সফর করতে গিয়েছিলেন, সেখানে বোমা হামলার শিকার হতে হয়েছে। মমতাজ ভাই নাটোরে খুন হয়ে গেল। আমজাদ মাস্টার আমার থানা আওয়ামী লীগের সেক্রেটারি, তো উনি খুন হয়ে গেলেন। মুঞ্জুরুল ইমাম খুন হয়ে গেল। বাংলা ভাই তৈরি হলো, প্রকাশ্য দিবালোকে বাদশাকে মেরে গাছের সাথে টাঙিয়ে সভ্যতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। বাংলা ভাই আদালত বসিয়ে এই যে প্রগতিশীল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে মৌলবাদী সর্বহারা আখ্যায়িত দিয়ে তাদেরকে মারা, মেরে হত্যা করা, এইসব কার্যক্রম করলো। তখন কিন্তু একটা সরকার ছিল ক্ষমতায়। সেই সরকারকে আপনিও বলবেন না, আমরাও বলিনি যে এটা অনির্বাচিত সরকার। তো সরকারের কে আছে সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে সরকারের নেতৃত্বে যারা আছে তারা কতটুকু দায়িত্বশীল, তারা কতটুকু যত্নশীল নাগরিক সমাজের প্রতি, নাগরিকের নিরাপত্তার প্রতি, সেইভাবে দেখা দরকার। আপনি নির্বাচন নিয়ে যে কথা বলছেন, নির্বাচন নিয়ে হাজার হাজার ডিবেট হয়েছে, এটা তো সর্বোচ্চ আদালত থেকে নিষ্পত্তি হয়ে গেছে। আপনারাই মামলা করেছিলেন। জাতিসংঘ বলেছে সরকারের ভোট বয়কট করা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো অংশ নয়। আপনারা ভারতকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন, ভারত সরকার এসে তো বলেই গেল যে সরকারের সাথে আমরা কাজ করব। এগুলো কথা না বলে আমরা একটু আলোচনা করি, একটু আলো দেখা, একটু পরামর্শ দিই যে এই ঘটনা যেন না ঘটে, এবং যারা ঘটিয়েছে তাদেরকে কীভাবে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা যায়, এগুলো কথা বলাই ভালো। আর একটা কথা বলেছে খুব ইম্পর্টেন্ট, যে রেডিকালাইজেশন যেভাবে আমাদের দেশে হয়েছে বঙ্গবন্ধুকে খুন করার পর, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে, এবং তারা যেভাবে দাঁড়িয়ে গেছে, আমাদের ডক্টর হুমায়ুন আজাদের কথা মনে পড়ে, দাদা আপনার খুবই মনে পড়বে, যে তাকে কিভাবে মৌলবাদ শক্তি তাকে নৃশংসভাবে খুন করতে চেয়েছিল, পরে যে মারাই গেল। তো এখন এই যে ফারুকী সাহেব, আমাদের দেশের ইতিহাসটা কি, আমরা সুফি সাধকের দেশ, এই যে আউল বাউলদের দেশ, মাজার দরগা শরীফ কেন্দ্রিক ধর্মীয় সংস্কৃতির দেশ। এইভাবেই কিন্তু আমাদের বাঙালি জাতীয়তাবাদ, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাধীনতা, আমাদের জাতিসত্তা কিন্তু গড়ে উঠেছে। এই জায়গাতে মৌলবাদের কোনো স্থান কখনো হয়নি। তারা দীপ্ত পদভারে পদচারণা করেই কিন্তু বাংলাদেশ তৈরি করে ফেলেছে। এখন ঘটনা হলো এখানে একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে মৌলবাদের সাথে তাদের।
আমরা আমাদের সন্দেহ থাকতে পারে, কিন্তু আমাদের মনে হয় এইভাবে বলে একেবারেই ঠিক হবে না যে ওরাই করেছে। আমার কথা পুলিশ আছে, তদন্ত হোক না, কারা করেছে ধরা তো পড়বেই। আমি একটা জিনিস বলবো, খুবই ইম্পর্টেন্ট, এর প্রাসঙ্গিক হবে কিনা, যে রেডিক্যালাইজেশন প্রোগ্রাম রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে কিন্তু নেওয়া হচ্ছে না। আমরা খালি বলছি যে মৌলবাদ ছড়িয়ে যাচ্ছে, মৌলবাদের উত্থান হচ্ছে, কিন্তু এটা রেডিক্যালাইজ করার জন্য যে কার্যক্রম কোনো মডারেট রাজনৈতিক দলও করে না, বামপন্থী দলও করে না, আমার দলও করে না, আমার সরকার দুঃখজনক ভালো সবচাইতে টার্গেটেড সরকার কিন্তু মৌলবাদের আমাদের সরকারও কিন্তু সাবস্টেন্টিভ কোনো প্রোগ্রাম, ইকোনমিক্যাল বা কালচারাল কোনো প্রোগ্রাম নেয় না। তো আমি মনে করি রেডিক্যালাইজেশনের জন্য আমাদের কাজ করতে হবে, আর এগুলো ব্লেম গেমিং না করে আমাদের দিন চলে আসছে দেশ গড়ার, দিন চলে আসছে সামনের দিকে একসাথে এগিয়ে যাওয়ার। কিন্তু সেই সামনে এগোতে গেলে তো উভয় শিবিরের মধ্যে মিনিমাম একটু যোগাযোগের জায়গা এইটাই, কিন্তু এইসব কথা বললে তো হবে না, কে কালো আর কে সাদা। এইসব কথা বললে হবে না, নিশ্চয়ই মনিয়াপা বলবেন। আমি আপনাকে বলবো যে এই যে ঘটনা ঘটেছে, আমি কিন্তু সাপোর্ট করিনি, আমি কিন্তু বলিনি সরকার এখানে এই করেছে, আমি কি বলেছি যে না, এটা ব্যর্থতা, এবং একটু ধৈর্য ধরে আমাদের সফলতা আছে। যদি ধরতে না পারে তাহলে মানুষ হতাশ হবে, মানুষের সরকারের উপর মানুষের আস্থা কমে যাবে, মানুষের জনপ্রিয়তা কমে যাবে, মানুষ ঘরে বসবাস করে ঘরে খুন হয়ে যাবে, খুনিরা ধরা পড়বে না, এটা তো মেনে নেওয়া যাবে না, এটা কেউ মানবে না। একটি সমঝোতার বা সবাই মিলে এগিয়ে যাওয়ার কথা বলছিলেন, যদি শেষ কথা বুঝতে ভুল না করি, ইসরাফিল আলম। জি, তার আগে তো কিছু ওই যে ব্লেম গেম থেকে বের হয়ে আসতে গেলে তো কিছু উত্তর দিতেই হবে। এখন ব্লেম গেম, উনি ব্লেম করে যদি ব্লেম গেম বন্ধ করে দেন তাহলে তো হবে না। এখন উনি বলেছেন আহসানুল্লাহ মাস্টার ব্রিটিশ অ্যাম্বাসেডার, ঠিক আছে, ওনার কথা অবশ্যই ঠিক আছে, এখনও তো বিচারগুলো এখনও কমপ্লিট আমরা পাইনি, এটা দুঃখজনক জাতির জন্য। কিন্তু কোনো সরকারের সময় থাকলেই সেই সরকার শুধু দায়ী হয়, এটা ইসরাফিল ভাইয়ের সাথে কয়েকদিন আগে একটা টকশোতে আমি কিন্তু বলেছি যে ওই আওয়ামী লীগের গত টার্মে 96 থেকে 2001 পর্যন্ত অনেক বোমা হামলা হয়েছে, শখানেক লোক মারা গিয়েছে, বাট তাদেরও কিন্তু কোনো বিচার হয় না। এই দেশে আসলে বিচার রাজনৈতিকভাবে যা ঘটনাগুলো ঘটে ফাইনালি দেখা যায় বিচার হয় না, তদন্তের নামে সময় ক্ষেপণটা হয়। এইখানে আমি বলবো যে উনি যে কথাগুলো বলেছেন সেটার সাথে যদি আমি অ্যাড করি যে ওই সময়টার ওই কারণগুলোর জন্য যদি 1-11 হয়, বিএনপি যদি পরবর্তীতে ক্ষমতায় না আসে, যদি আওয়ামী লীগ এসে থাকে বিপুল ভোট নিয়ে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি এসে থাকে, তাহলে আসার পরে 10 দিন পরে 15 দিন পরে বিডিআরের ঘটনাটা ঘটে 57 জন আর্মি অফিসারকে ডেস্ট্রয় করে দিল, এটা কিভাবে সম্ভব হলো? তারপরে উনি নাটোরের মমতাজ সাহেবের কথা বললেন, খুব ভালো কথা, কোনো মৃত্যুই কারোর জন্য কাম্য না, আর অস্বাভাবিক মৃত্যু তো কাম্যই না, তারপরেও আমাদের মৃত্যুবরণ করতে হয়। কিন্তু নাটোরের সানাউল নূর বাবুর কথা নিশ্চয়ই আমাদের ওই এলাকার লিডার উনি ভুলেন নাই। সানাউল নূর বাবুকে সাপের মতো পিটিয়ে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থেকেছে, ভিডিওতে আমরা দেখেছি, ভিডিওতে সমস্ত দেশবাসী দেখেছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দেখেছেন। ওনারা বলেছেন আমরা বিচার করব, আমরা কিন্তু কোনো বিচার দেখিনি। একটা মানুষকে ভিডিওতে ছবি দেখার পরেও বিচার আমরা দেখিনি। এখানে কিন্তু 2 জন আমার 2 পাশে, তাদের বাড়ি ওই এলাকায়। তারপরে আমি আরও বলছি, বাংলা ভাইয়ের কথা উনি বললেন, বাংলা ভাইয়ের স্টার্টিংটা কিন্তু 98 সাল, তখন নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় ছিল না, এবং বাংলা ভাইদের বিচার কিন্তু বিএনপি কিন্তু বাংলা ভাইয়ের বিচার করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে বিএনপির সময়। এবং এই বাংলা ভাইয়ের যে মেন যিনি আব্দুর রহমান সাহেব, ওনার বাড়ি জামালপুর, আমিও দুর্ভাগ্যজনকভাবে আমার বাড়িও জামালপুর। উনি কে ছিলেন? উনি তো আজকে আপনাদের যিনি মন্ত্রী, যাকে জামালপুরে একমাত্র মন্ত্রী করেছেন, সেই প্রতিমন্ত্রী মির্জা আজম সাহেবের আপন বড় সহোদর বোনের হাজবেন্ড ছিলেন। এই যে আমি কথা বলবো, আওয়ামী লীগ যখন কথা বলে কোনো ওই ব্লেম গেম, যখন আপনারা ব্লেম গেম বলেই বলেন ওটা বিএনপির আত্মীয় ছিল, ওইটা আওয়ামী লীগ করেছে, কিন্তু তার বাবা বিএনপি করতো, তার দাদা বিএনপি করতো, এরকম করে বলেন। আচ্ছা ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম, আপনার এই কথাও। নারায়ণগঞ্জে 7টা মার্ডার হলো, 7টা মার্ডারে আপনারা কি বিচার করেছেন? গতকালকে দেখলাম যে এই 7 মার্ডারের পরে জাতীয় পার্টি থেকে নির্বাচন করলেন ওনাদেরই ভাই, যাদেরকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ওই ফ্যামিলির দায়িত্ব আমার। একজন প্রধানমন্ত্রী যখন কোনো ফ্যামিলির কোনো সন্ত্রাসী পরিবারের দায়িত্ব নেয়, তখন কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয় হাহাকার করা ছাড়া আর কিছুই থাকে না। এবং আমরা তাকে কি দেখলাম গতকালকে, সিসি রিপোর্ট দেখলাম যে উনি যে ভিডিও রেকর্ড অনুযায়ী গালি দিয়েছে একজন এসপিকে,
সেটার কিন্তু কোনো, উনি রায় পেলেন, উনাদের কিন্তু কেউ ধরতে পারলো না। আপনার সোনাগাজীতে কি হলো, আমরা একজন চেয়ারম্যানকে দেখলাম ওই কি বলে মাংস মুরগিকে যখন বারবিকিউ বলে না, পুড়িয়ে খায়, ঠিক ওইভাবে মেরে পুরানো হওয়ার পরে একটা মানুষকে যখন বারবিকিউয়ের মতো বানিয়ে ফেলেছে, সেই মানুষটাকে এই সরকারের দোসররা, এই সরকারেরই উনিও তাই, এটার জন্য সাফার করেছে কে? বিএনপির একজনকে ধরে, যে ওই হরিণের মতো, যে তুমি পানি ঘোলা করো নাই, তোমার বাপ করেছে, তোমার বাপ করে নাই, তোমার দাদা করেছে, ওইভাবে। সেইখানে কিন্তু নিজাম হাজারি, জয়নাল হাজারিকে দোষ দিলেন, একজনকে এমপিকে দোষ দিলেন, এমপি জয়নাল হাজারিকে দোষ দিলেন, 2 হাজারের ঠোকাঠুকিতে তারা কিন্তু ফাইনালিতে কারোরই কিছু হলো না। তো এই যে আপনারা যে বলেন হুমায়ুন আজাদের কথা বললেন আপনি, খুব ভালো কথা, বিচার হয় নাই, এটা আমি আগেই বলেছি, রাজনৈতিক বিচারগুলো এমনই, এটা দুঃখজনক। কিন্তু ডক্টর আফতাবকেও আমরা দেখেছি মানুষ মেরে ফেলেছে, তার কি বিচার হয়েছে? সে যে সরকারের সময় হোক, আফতাবকে কিন্তু আমরা মারবো না, এটা কিন্তু সত্যি যে আফতাবকে আমরা মারবো না। এবং তারপর আমি একটু একটা লাইন দিয়ে শেষ করে দেই, যেটা আমার মাঝখানের বক্তা বলেছেন ডক্টর আশিকুর রহমান, যে রাজনৈতিক আদর্শ ছাড়া হলে এমনই হয়। আমি তার সাথে কিছুটা একমত। আমাদের রাজনীতির আদর্শটা কিন্তু আসলে মুখে মুখে চলে গেছে। আজকে আগস্ট মাস, আমরা মুখ দিয়েই বলি আগস্ট মাস, আমাদের এতজন মারা গিয়েছে, আমাদের জাতির এত ক্ষতি হয়েছে, আমরা একবারও অস্বীকার করি না ক্ষতি হয়নি, কিন্তু আমরা কিন্তু ওইভাবে মনে রাখিনি যে আমি আরেকবার যদি এই আগস্টের মতো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, আমি যেন জনগণের হয়ে কথা বলি, জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলি, জনগণের সাথে জনগণের নিরাপত্তার জন্য কথা বলি। সেই দিন জনগণের চরম নিরাপত্তা ছিল বলেই কিন্তু সেদিন এরকম একটা আগস্ট হয়েছিল। আজকেও কিন্তু আমি যদি 72 থেকে 75-এ ফিরে যাই, এই ব্লেম গেমের কথা বলছি না, যদি ফিরে যাই এইভাবেই নাকি তখনও মানুষ গুম হতো, খুন হতো, এই ইলিয়াস আলীদের মতো শত শত ব্যক্তি এইভাবে তখনও খুন হয়েছে, সিরাজ শিকদারদের মতো। সেই জায়গাটায় যদি আমরা ফিরে আসতে পারি, এখানে আমরা 2 দলে 3 দলের আমরা লোক বসে আছি প্রতিনিধি, আমরা যদি ওই জায়গাটায় ফিরে আসতে পারি, আপনি অবশ্যই দলের না হলেও এটা হয়তো অভিমানের কথা, কয়েকদিন পরে আপনার বাবা ভাই সবাই যে এত বড় রাজনীতি, যাই হোক সেটা সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু আমাদের কথা হলো যে আমরা এই জায়গাটায় আসতে চাই, হৃদয় দিয়ে, মুখ দিয়ে না, যেটা আপনি আমাকে প্রশ্নটা করেছেন। কথা হবে নিশ্চয়ই, কিন্তু দর্শক নিয়ম মাফিক একটি ছোট বিরতি রয়েছে জিটিভি সংলাপের, প্রত্যাশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক ফিরে এলাম জিটিভি সংলাপে, আমরা কথা বলছিলাম সমকালীন প্রসঙ্গ নিয়ে। ডক্টর আশিকুর রহমান, বলার পালা আপনার। না, এখানে 2-3টা বিষয় উঠেছে যেগুলিকে সেপারেটলি এভ্যালুয়েট করতে হবে। একটা হচ্ছে ফান্ডামেন্টালিজম ভার্সেস সেকুলারিজম, সেই জায়গায় কার কি অবস্থান এটা আমাদের কাছে পরিষ্কার, এবং কারা ফান্ডামেন্টালিস্ট রাজনীতিকে লালন করছে আর কারা অসাম্প্রদায়িক রাজনীতিকে লালন করছে, এই ব্যাপারটা কিছুটা হলেও জনগণের কাছে পরিষ্কার। কারণ আপনি যদি 5ই জানুয়ারি নির্বাচনের আগে দেখেন, 5ই মের ঘটনাতে দেখেন, কাদেরকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলাম ধর্মের নামে, রাজনীতির নামে। এই জিনিসগুলি নিয়ে আজকে তর্ক করলে খামাখা রাজনৈতিক তর্ক হবে, আমি ওই তর্কে যেতে চাই না। আমি যেটা বলতে চাই যে ডিরেডিক্যালাইজেশনের যে আলোচনাটা আসলো, সেটার জন্য অবশ্যই মডারেট পলিটিক্যাল পার্টিজদের মধ্যে একটা বৃহত্তর ঐক্যর দরকার, এবং সেই বৃহত্তর ঐক্যটা তখনই সম্ভব যখন কিছুটা হলেও বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির মধ্যে একটা কমন গ্রাউন্ড থাকবে। আমি নাগরিক হিসেবে বলতে খারাপ লাগে যে 40 বছর পর প্রধান রাজনৈতিক শক্তিদের মধ্যে আমরা একটা কমন গ্রাউন্ড খুঁজে পাই না, এবং এই কমন গ্রাউন্ড খুঁজে না পাওয়ার পিছনে অনেক ইতিহাস আছে, কিন্তু ওই ইতিহাসে আজকে যাব না। কিন্তু এই কমন গ্রাউন্ড না পাওয়ার কারণে যেটা হলো যে আমরা একটা ইউনিফাইড ট্র্যাজেক্টরি এই সমাজকে দিতে পারছি না, এবং তার কারণে আজকে রাজনীতিতে যে আদর্শহীনতা এবং র্যাডিক্যালাইজেশন আপনি দেখছেন, তা এক ধরনের স্ট্যাবলিশড হচ্ছে। আরেকটি আলোচনা যেটা আসলো সেটা হচ্ছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স। নারায়ণগঞ্জ ঘটনা উঠলো, ইসরাফিল সাহেব আর অন্য রেফারেন্স টানলেন। আমি একটু প্রশ্ন করতে চাই যে এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটি শুধু আওয়ামী লীগ বা বিএনপির সৃষ্টি, বা এইখানে কি একে অপরের প্রতি হাত ধুয়ে ফেলার কোনো সুযোগ আছে? আমরা কি 350 ক্রসফায়ার বিএনপির আমলে দেখি নেই বিনা বিচারে হত্যা? 2011-তে
ডেইলি স্টারে আছে, র্যাব 350 লোককে তাদেরকে অ্যাকিউজ করা হলো এবং ইন্ডেমিনিটি দেওয়া হলো অপারেশন ক্লিন হার্টের পরে, যে যারা যারা ওই ইন্ডেমিনিটিতে হত্যা হয়েছে তাদের বিচার হবে না। তো আমরা কিন্তু ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স দেখেছি এবং এক ধরনের কালচার অফ ইম্পিউনিটি ওই বঙ্গবন্ধু হত্যার পর থেকে ইন্ডেমিনিটি থেকে শুরু করে বর্তমান রাজনীতিতে অনেক ধরনের আমরা কালচার অফ ইম্পিউনিটি দেখেছি। তাই মূল জায়গাটা হচ্ছে বর্তমান রাজনীতির শক্তিদের কি সেই মানসিকতা আছে কিনা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স থেকে বেরিয়ে আসার। শামীম ওসমান এক দলে থাকলে আর এক দলে নাসিরউদ্দিন পিন্টু আছে, আপনি এইভাবে নাম নিয়ে শেষ করতে পারবেন না। বর্তমান পার্লামেন্টে 140 জন আছে, বা বিগত পার্লামেন্টে 120 জন ছিল যাদের উপরে ফৌজদারি মামলা ছিল। আপনি কি বলতে পারবেন সত্যিকার অর্থে যে দুই দল সত্যিকার অর্থে রাজনীতিবিদদের পার্লামেন্টে বসিয়েছে? এইটা আমাদের জাতীয় ব্যর্থতা যে প্রকৃত রাজনীতিবিদরা সবসময় সংসদে আসতে পারেনি। ব্যবসায়ীরা এসেছে, ক্রিমিনালরা এসেছে, সন্ত্রাসীরা এসেছে, এবং এই জাতীয় ব্যর্থতাটাকে যদি আমরা সকল দল অনুভব না করে তাহলে ওই ক্রিমিনালাইজেশনের জায়গাটা আমরা পরিষ্কার করতে পারবো না। এক নারায়ণগঞ্জ আনলে নারায়ণগঞ্জে ডেভিডও হত্যা হয়েছিল বিএনপির সময়, এবং বরিশালে মেহেদিও হত্যা হয়েছিল। এরকম অনেক উদাহরণ আনা যায়, আমি ওই ব্লেম গেমে যেতে চাই না। আর একটা প্রশ্ন উঠেছে, এটা আপা বললেন, আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি। তিনি বললেন যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি 75-এও ছিল এবং 75-এও এই পরিস্থিতি থাকার কারণে 15ই আগস্ট ঘটেছে। আপা হয়তো ওইভাবে বলেনি জিনিসটা, বাট এটা শুনতে মনে হয়েছে যে একটা জাস্টিফিকেশন অফ 15th আগস্ট। আমি এই জিনিসটাকে শ্রদ্ধা দিয়ে বলতে চাই যে আমি এটাকে অপোজ করি। বঙ্গবন্ধু হত্যাকে একটা ক্লাইমেটিক ইস্যু দিয়ে আপনি এক্সপ্লেন করতে পারেন না। বঙ্গবন্ধু হত্যার সাথে ডোমেস্টিক অ্যাক্টার্সরা কিভাবে জড়িত এটা আমরা আজকে জানি, ইন্টারন্যাশনাল অ্যাক্টার্সরা কিভাবে জড়িত আমরা এটা আজকে জানি। বঙ্গবন্ধুকে মারার আগে একটা আর্টিফিশিয়াল ফ্যামিন সৃষ্টি করা হলো, এবং কারা এই কোন আন্তর্জাতিক প্লেয়াররা ওই ফ্যামিনের পিছে ছিল এটা আমাদের কাছে আজকে পরিষ্কার। তাই প্লিজ আপনারা বঙ্গবন্ধু হত্যাটাকে আর এইভাবে র্যাশনালাইজ করেন না। আমি মনে করি বর্তমান রাজনীতিতে যেই কমন গ্রাউন্ডের অভাব, এটার একটা জায়গা হচ্ছে যে বঙ্গবন্ধু হত্যাটাকে আপনারা এখনো ঠিকভাবে নিন্দা জানাতে পারেননি। আমি ওই জায়গাটাকে একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা, যদি কমন গ্রাউন্ড পেতে হয় অ্যাটলিস্ট ওই জায়গাটাকে আর পলিটিক্সের মধ্যে এনেন না। জনাব ইসরাফিল আলম, দেখ, কিছু ভুল তথ্য দিলে তো হয় না। আসলে বাংলা ভাই তো সৃষ্টি করেছিলেন আপনারা, এবং তিনি হাওয়া ভবনের যিনি হত্যাকর্তা ছিলেন উনি মানুষের সামনেই মামা মামা বলে তার সাথে কথা বলতে, আমি নাম বলতে চাই না, এবং সেই সরকারের মন্ত্রী নিজামী সাহেব উনি বলতেন যে বাংলা ভাই নামে বাংলাদেশে কিছু নাই, এটা মিডিয়া সৃষ্টি করেছে। পরবর্তীতে সেই বাংলা ভাই গ্রেপ্তারও হলো আন্তর্জাতিক চাপে, দেশের দলের চাপে, সরকারের অভ্যন্তরের চাপ, সারা দেশের চাপ, আমাদের আন্দোলন সংগ্রাম, তার বিচার হলো। ফাঁসি আপনারা দিতে পারেননি, এটা ফখরুদ্দিন সাহেবের সময় ফাঁসি হয়েছিল। আর কে কার আত্মীয় সেটা তো বড় পরিচয় নাই, পরিচয়টা হলো তার কর্ম, তার কর্ম দিয়ে মূল্যায়ন করতে হবে। আপনার ভাই একটা তো খারাপ হতে পারে, তার দায়িত্ব থেকে আপনি নিতে পারবেন না। সেটাকে দিয়ে সেই সব কথা বলে তো আর কোনো কাজকে খারাপ কাজকে জাস্টিফাই করা যাবে না। আর একটা কথাই বলি, সিরাজ শিকদারের কথা আপনারা বলেন, আপনারা একদিকে জাসদের বিরুদ্ধে বিষোদাগার করেন, বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে চরমপন্থীদের সেই ধ্বংসলীলা, সেই হত্যালীলাকে আপনারা মানুষের সামনে নিয়ে আসতে চান, আবার সিরাজ শিকদার হত্যা হয়েছে সেটাও বলতে চান। তা আমি একটা কথা বলি যে আপনাদের সময় এই বাংলা ভাইকে দিয়ে কাদেরকে খুন করেছিলেন? কামরুল মাস্টারকে কেন খুন করলেন, ক্রস ফায়ার দিলেন আপনারা? এই যে মোফাক্কার হায়দার চৌধুরী 80 বছর বয়সে যে বৃদ্ধ বিপ্লবী, তাকে আপনারা ধরে নিয়ে বাসার থেকে কেন খুন করলেন? তো আপনারা সিরাজ শিকদারের কেউ খুনের কথা বলে আপনি যে মোফাক্কার হায়দার চৌধুরী, কামরুল মাস্টারদের মতো হাজার হাজার বিপ্লবীকে যে আপনারা খুন করলেন, সেটার দায়িত্ব কি এড়াতে পারবেন না? নিজের চেহারা ওই জন্য বলে আয়নায় দেখে তারপরে সমালোচনা করেন। আফতাব সাহেবের কথা বলেছেন, আফতাব সাহেব কখন খুন হলেন? যখন জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির থেকে ওনাকে বাদ দেওয়া হলো, উনি একটা কলাম লেখলেন পত্রিকায়, তো আমার স্পষ্ট মনে আছে, সন্ত্রাসের ভয়াবহ বিস্তার। এই কলাম লেখার 10 দিনের মধ্যে উনি খুন হয়ে গেলেন ওনার বাসভবনের মধ্যে। এই তো হিস্ট্রি। তখন আপনাদের সরকারি ক্ষমতায় ছিল,
সরকারের সমালোচনা কেউ করতে পেরেছে তখন? সমালোচনা করলে কাউকে বাঁচতে দিয়েছেন আপনারা? আপনারা দেখেন আর একটা বিষয়, ক্লিন হার্ট অপারেশনের কথা বললো, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। ঘুমন্ত অবস্থায় স্ত্রীর পাশ থেকে স্বামীকে তুলে নিয়ে খুন করা হয়েছে, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে গিয়ে খুন করা হয়েছে, বিচার করা যায়নি। পার্লামেন্টে আইন করা হয়েছে যে এই অপারেশনে যারা খুন হয়েছে তাদের কোনো বিচার কোথাও করা যাবে না। আবার ইন্ডেমনিটির কথা আমার মনে পড়ে, ইন্ডেমনিটি বিলের মতো কুখ্যাত বিলও আপনারা করলেন, পার্লামেন্টে রেটিফিকেশান করে দিলেন। আবার ক্লিন হার্ট অপারেশনে খুন হয়েছে, বিচার করা যাবে না, এরকম একটা অসভ্য ইন্ডেমনিটিও আপনারা এই পার্লামেন্টে রেটিফিকেশান করে দিলেন। এটা আপনাদের কীর্তি, এটা বিএনপি ছাড়া বিশ্বের কোনো রাজনৈতিক দল, কোনো সরকার কখনো করতে পারেনি। বাট ইউ হ্যাভ ডান ইট। কিন্তু এটা করা উচিত না। এটা আপনারা এইসব জিনিস আপনারা স্বীকার করে নেন, জাতির কাছে আপনারা বলেন এগুলো ভুল হয়েছিল, সম্মান বাড়বে, কমবে না। আবার দেখেন এরকম আমাকে বলে যে আমাদের এই যে ক্যাপিটালাইজেশান ইন দি পলিটিক্যাল প্রসেস, ক্রিমিনালাইজেশান ইন দি পলিটিক্যাল প্রসেস, রেডিক্যালাইজেশান ইন দি পলিটিক্যাল প্রসেস, এগুলো তো একে অপরের সাথে জড়িত। বাংলাদেশের পলিটিক্সটা যে কীভাবে এই ক্রিমিনালাইজেশনের দিকে যাচ্ছে, রেডিক্যালাইজেশনের দিকে যাচ্ছে, এই যে ক্যাপিটালিস্টটা পলিটিক্সটাকে কীভাবে গ্রাস করে ফেলছে, এগুলো নিয়ে একাডেমিক ডিসকাশন করতে হবে ভিন্ন জায়গায়। এখানে আমি শুধু এইটুকু বলবো যে বাংলাদেশের রাজনীতিকে সন্ত্রাসের হাত থেকে, কালো টাকার হাত থেকে, নীতিহীন মানুষ নেতৃত্বের হাত থেকে, মৌলবাদের হাত থেকে বাঁচাতে হবে। কারণ বাংলাদেশের জন্ম জাতির জন্য বঙ্গবন্ধু এই জন্য দেন নাই। বঙ্গবন্ধু এই উদ্দেশ্যে বাংলাদেশ তৈরি করেন নাই যেখানে হাজার হাজার কোটি টাকার মানুষ হবে, কিছু মানুষ ভাত পাবে না, কিছু মানুষ কর্ম পাবে না, বেকার থাকবে, এই জন্য না। আবার ওই যে মৌলবাদের কথা বললে সারা দেশে আল্লাহু আকবার জিন্দাবাদ দিয়ে গাড়ি ঘোড়া পোড়ানো হবে, মানুষ পুড়িয়ে মারা হবে, গাছ কেটে ফেলে দেওয়া হবে। আর এক নেত্রী বলবেন ঢাকা শহরে যারা আছেন সবাই এসে সাহায্য করেন, পাশে দাঁড়ান। এই জন্য কিন্তু বাংলাদেশের জন্ম হয় নাই। বাংলাদেশের জন্মটা একটা সেকুলার কান্ট্রি, হিন্দু বৌদ্ধ ধর্মের সকল মানুষ অধিকার নিয়ে বসবাস করবে, মানবিক মূল্যবোধ থাকবে, শোষণহীন বঞ্চনাহীন একটা সমাজ আমরা গড়ে তুলব, সেই জন্য দেশ স্বাধীন করা। ধন্যবাদ। সেই দিকে আমাদের আসা উচিত। শেষ 7 মিনিট। জি, আমাকে একটু বেশি আপনি সময় বলুন, দেওয়া অবশ্যই। দরকার, এই কারণে আমি যে বলুন, আমার আমি না দুইজনের করছি। উত্তর দিতে হচ্ছে আমি একসাথে। আপনার মধ্যে বন্ধ করিনি কথা। তো সেটাই, তো যাই হোক, আমাকে দুইজন বক্তাই বলেছেন যে 2000 সালে বিএনপি আসার পরে 4-5-এ যে ক্রস ফায়ারগুলো হয়েছে, আপনি জানেন যে আপনার 96 থেকে 2001 পর্যন্ত দেশের পরিস্থিতিটা এমন ছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনের আগেই উনি বক্তব্যে বলেছিলেন যে অপরাধী যেই হোক তার বিচার হবে। কিন্তু ওইখানে একটা শুভঙ্করের ফাঁকি ছিল যেটা উনি ধরতে পারেন না, কারণ আমরাও তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না। শুভঙ্করের ফাঁকিটা আমি এখন বলছি। আপনি দেখবেন যে যখন আওয়ামী লীগ থাকে তখন সমস্ত বাংলাদেশের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীর নামে মামলা থাকে। ঠিক তেমনই যখন বিএনপি থাকে তখনও কিন্তু তার এরকমই হয়, অনেকটা কম অথবা বেশি। তো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যখন এই আপনার র্যাব গঠন করে, কি বলে, অপারেশন ক্লিন হার্ট গঠন করা হলো, এবং ওখানে সমস্ত বাংলাদেশে তারা গিয়ে আমাদের এই সরকারি কর্মচারী ভাইরা, এই আর্মি অফিসাররা, আর্মি সৈনিকরা গিয়ে ওনারা সমস্ত জেলা উপজেলায় গিয়ে বললো যে 5 বছরের পত্রিকা দেন, লোকাল পত্রিকা। 5 বছরে যখন লোকাল পত্রিকা টানা শুরু করলো তখন কিন্তু সব ছাত্রদল যুব দলের নেতাদের নামে মামলা। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি সরকারের চিফ, উনি বলে ফেলেছেন, ওনার ওই সময় নাই যে উনি ওই রিয়ালাইজেশন হয়তো বা ওই মুহূর্তে কেমন করে করেছেন আমি জানি না। সমস্ত বাংলাদেশে যখন এই 300-350 যেটা আপনারা বললেন, এই 300-350 ছেলেরা কিন্তু ডেভিড থেকে শুরু করে সব আমাদেরই ছেলে, সবাই। কারণ এখানে 90% আমি কিন্তু সংখ্যাগরিষ্ঠ নিয়ে কথা বলছি। কারণ যখন আমাদের ছেলেগুলো এইভাবে চলে গেল, কারণ মামলার ওই যে আওয়ামী লীগের সময় মামলাগুলো ছিল, লোকাল পত্রিকাগুলোই প্রতিদিন তাদের নাম ছিল, প্রতিদিন তাদের হাজিরা ছিল, এবং এই ছেলেগুলো যখন চলে গেল, ইন্ডেমনিটির কথা বলেন, যখন ওই আরবিরা ক্ষমতায় আসে বিচারপতিদের কাছেই কিন্তু ক্ষমতা থাকে, প্রধান বিচারপতিকে কিন্তু বন্দুকের নল দিয়ে ঠিকই ক্ষমতাটা নিয়ে নেয়। বিচারপতিরাই কিন্তু আইন বানান এবং তারাই কিন্তু পরবর্তীতে আইনটারে ভঙ্গ করেন প্রথমেই, এবং তাদের কোনো উপায় থাকে না। ঠিক তেমনই আপনার ওই 2004-এর কথা যদি বলে থাকেন যে হ্যাঁ, তাদেরকে, আমাদের সৈনিকদেরকে খুশি করার জন্য যেভাবেই হোক আমরা হয়তো করলাম। আজকে আমি বলবো 1/11 পরে যে আওয়ামী সরকার আপনারা ক্ষমতায় আসলেন, আপনারা কোন ইন্ডেমনিটিতে সিগনেচার করেছেন যে আপনারা একটা ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিচার করতে পারেন নাই? একটা মামলা যারা মার খেয়েছে
ওই মখ আলমগীর একটা মামলা ঠুকেছে, কিন্তু উনি নিজেও কোনো তদবির করে ওই মামলার কোনো সুরাহা করেন নাই। তো আপনারা বলেন, এগুলো বলার জন্য অনেক কিছুই বলা যায়। আর ৭৫-এর হত্যা নিয়ে কথা বললেন, দেশীয় বিদেশি বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধানরা হতাহত হয়েছেন তার সবগুলোই প্রায় বিদেশিদের একটা কঠিন মদত রয়েছে, এটা সবাই জানে। আমি আর আপনি ঝগড়া করি সারাদিন, আমাদের বুদ্ধি কম, জ্ঞান কম দেখে আমরা ঠুকাঠুকি করি, আপনি আমারটা মেরেছেন, আমি বলি আপনি বলেন আপনি আমারটা মেরেছেন, এইভাবে করি। কিন্তু প্রত্যেকটা জায়গায় এই যে আজকে অনেক দিন ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতি নির্বাচন হয় না, ছাত্র রাজনীতির সামনের দিকে কি হবে, ছাত্ররা আজকে রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, এটাও কিন্তু অনেক বড় ষড়যন্ত্র। সেগুলো আসলে বলার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশগুলো হয় না। আমরা ছোটোখাটো জিনিসগুলো নিয়ে এমনভাবে অ্যাটাক করি যে আমাদের আর কিছু করার থাকে না। সেই জন্য আমি বলছি, আপনারা বললেন যে গাছ কাটা, গাড়ি পুরানো এবং কোরআন শরীফ পুরানো, আমরা কিন্তু সেদিন যতগুলো গান পাউডার পাওয়া গেছে, বিহঙ্গ নামে আওয়ামী লীগের একজন নেতার গাড়িতেই গান পাউডার পুড়েছে, আজকে তাকে কিন্তু বাহাত্তবিয়ত আমরা মহান জাতীয় সংসদেও দেখি। তো আমরা এটা বলতে পারি না। একজন মুসলিম যার বিবেকে মুসলমানত্ব আছে, একজন হিন্দু যার বিবেকে হিন্দুত্ব আছে, সে গীতা পড়তে পারে না, সে কোরআন শরীফ পড়তে পারে না, এটা আমি কোনোদিন বিশ্বাস করি না। সেটা যারা করেছে এবং যারা গাছ কেটেছিল, যারা সেই দিন, তার আগের দিন শুনেছি হাজার হাজার পাঞ্জাবি নাকি বাইতুল মুকাররমের ওইদিকে আপনার বিক্রি হয়েছে, হাজার হাজার পাঞ্জাবি কিনে এনে আওয়ামী লীগের অফিসে রাখা হয়েছে। যারা পাঞ্জাবি পরে বিক্রি করেছে, এই কাজগুলো করেছে, আমি বলবো না তারা মুসলিম। মুসলিমরা কখনোই আওয়ামী লীগের কোনো মুসলিম যার হৃদয়ে মুসলমানত্ব আছে, আমি আবারও বললাম, তারা কখনো কোরআন শরীফ পড়াতে পারে না। তো সেই হিসেবে কথা বললে আমরা অপকৌশলের দিকে এত বেশি ধাবিত হয়ে গিয়েছি যে ব্লেম গেম এখন আর কোনো, ওটা গেমে পরিণত হয়েছে, গেমটাই এখন ব্লেম গেমে পরিণত হয়েছে। তাই আমরা বলছি যে এই যে ছোট ছোট কথা, আমরা যদি এই প্রজন্মের হয়ে আমরা যদি কাজগুলো মিনিমাম না করতে পারি, আমাদের অবস্থা সামনের দিনে কি হবে আমরা জানি না। হয়তো হওয়ার পরে আওয়ামী লীগ বিএনপি কিন্তু কালের এই 43 বছরের ইতিহাসে বেশ কয়েকবার একখানে হয়েছে। কখন হয়েছে? যখন বানের পানি আসে, এখন যেমন সারা বাংলাদেশে বন্যা, যখন বানের পানি আসে তখন সাপ আর মানুষ নাকি একসাথে থাকে, কেউ কাউকে কামড় দেয় না, কেউ কাউকে মারে না। আওয়ামী লীগ বিএনপির অবস্থাগুলো ওরকম হয়, এটা খুব দুঃখজনক। তারপরে যখন পানিটা চলে যায় তখন যে যার মতো আগের মতোই অবস্থান করে, এবং কিছু বুদ্ধিজীবী, কিছু যারা দুই দিকে, যারা কখনোই রাজনীতি করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না, সামনে কিছু হতে পারবে না, তারা মনে করে আরে বেটা আমি লেখাপড়া করে আসছি, আর এরা কোনো লেখাপড়া জানে না, শুধু স্লোগান দিয়ে এত বড় কিছু হয়ে গেছে, অতএব এরা যাতে কোনোভাবে শান্তিতে না থাকতে পারে সেটা আমি দেখবো। সেই জন্য আমি বলছি, এখনো সময় আছে যে এই ব্লেম গেম থেকে কথায় না কাজে যদি আমরা আসতে পারি, আমরা যদি মিনিমাম যদি কাজ করতে পারি, বাংলাদেশের আজকে যে যত কথাই বলেন এর চেয়ে খারাপ অবস্থা বাংলাদেশ সৃষ্টির পরে কখনোই হয়। ধন্যবাদ। আমরা শেষ 3 মিনিট আছে, প্রত্যেকে 1 মিনিট সময় পাবেন। ডক্টর আশিকুর রহমান। আমি একটু, যেহেতু 1 মিনিট পাবো, শুধু এইটুকুই বলবো যে এডমন্ড বার্ট একটা কথা বলেছিলেন যে অল দ্যাট ইজ নেসেসারি ফর ইভিল টু ট্রায়াম্প ইজ দ্যাট গুড মেন ডু নাথিং। আমার বিশ্বাস যে ভালো মানুষ দুই পক্ষেই আছে, বিএনপিতেও আছে, আওয়ামী লীগেও আছে, কিন্তু রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক ইকুয়েশনের কারণে কোনো দলে হয়তো ভালো মানুষের জায়গাটা কোণঠাসা, আর কোনো জায়গায় হয়তো ভালো মানুষ নেতৃত্বে আছেন। উনি বললেন যে কোরআন শরীফ কোনো একজন মুসলিম পুরাতে পারেন না, কোরআন শরীফের ভুল ব্যাখ্যাও কোনো মুসলিম জীবনও দিতে পারে না। মওদুদী সাহেব আত্মহত্যাকে সাপোর্ট করেছেন তার লেখায়, যেই মওদুদীর উসিলায় আজকে জামাত ইসলাম বাংলাদেশে রাজনীতি করে, অর্থাৎ সে কোরআনকে ডিফাই করেছেন। তো আমি ওই দিকে যাব না, আমি শুধু এইটুকুই বলবো যে তাদের মধ্যে থেকে একটা জায়গায় এসেছে যে তারা দুজনই ব্লেম গেমের পক্ষে নয়। তো আশা করি ব্লেম গেমের পক্ষ থেকে বেরিয়ে জাতিকে একটা কমন গ্রাউন্ড তারা দিতে পারবে। আমি একটা কথাই বলবো যে দেখেন, 111 সরকার বলেন আর মার্শাল ল গভর্নমেন্টই বলেন, এগুলো তো শুরু হয়েছে 75-এর পর। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশে এটা হতো না। বঙ্গবন্ধুর খুনির যারা বেনিফিশিয়ারিস, তারা যদি এসব কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করতে চায়, তাহলে তো এটা মেনে নেওয়া যাবে না। যদি বঙ্গবন্ধুর খুনির বিচার করতো বিএনপি এবং জিয়াউর রহমান সাহেব, তাহলে জাতি তাদের কাছে শিক্ষা নিতে পারতো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতো। হত্যা, খুন, সন্ত্রাসের রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি বিএনপি জন্মলগ্ন থেকে করেছে। আমার মনে হয় বিএনপির জন্মই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে, মানুষের অধিকারকে নষ্ট করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বকে
হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য। ধন্যবাদ মনিয়াপা। তাদের সম্পর্কে সবার সতর্ক থাকা উচিত। মনিয়াপা, আমি আর এই ব্যাপারে কিছু বলবো না, সবশেষে ভালো কথাই বলা উচিত। তো ওনার নেত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও বলেন উনি আর কি দোষ করেছেন, উনিও বলবেন বিএনপির জন্মই হয়েছে। যাই হোক, আমি এইটুকু বলতে চাই যে প্যাট্রিক হেনরির একটা বিখ্যাত উক্তি আছে, স্বাধীনতা দাও না হয় মৃত্যু দাও। তো আমরা এখন যে জায়গায় আছি, স্বাধীনতা, আমাদের স্বাধীনতার লেশমাত্রও নাই, মৃত্যু এতগুলো কথা বললেন তাও স্বাধীনতা নাই। এটাকে যদি এই জন্য তো একটা সম্প্রচার নীতি বানাচ্ছেন আপনারা, আত্মহত্যা করে স্বাধীনতা চাই না, দয়া করে। আমি আজকে এই টেলিভিশনে মিনিমাম, এই টিভিতে আমি অনেক এসেছি, গাজী টিভিতে, আমার মনে হয় যে আজকে মিনিমাম 1 বছর পরে আসছি। স্বাধীনতা তো এরকমই, স্বাধীনতা দেখা যায় না, বোঝা যায় না। আমি অ্যাঙ্কারের তো এখানে কিছু করার নাই, অ্যাঙ্কার তো অ্যাঙ্কারই। আমি এটা বলছি যে আমি বোঝা যায় অনেক কিছু দেখা যায় না, বলেন না যে বলা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনেক কিছু আছে না, তারপরেও রক্ত দিয়ে পেলাম। ধন্যবাদ জনাব ইসরাফিল আলম এমপি, ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান, ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি। দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। সবকিছুর পরেও একটি সমতল ক্ষেত্র আমরা চাই, যেখানে আমরা সবাই অন্ততপক্ষে একসাথে শ্বাস নিতে পারবো। সহনাগরিক যারা নিছক ভোট দেন তারাও নিরাপদে থাকবেন, আর যারা রাজনীতি করেন, যারা ভোটে দাঁড়ান, তারাও নিরাপদে থাকবেন। মনিয়াপা শেষে যেটি বলেছেন যে প্রায় 1 বছর আগে আসলেন, বোধহয় 1 বছর না, সময়টা একটু কম। ব্যর্থতাটা ওনার এবং আমার। আমরা দর্শক আপনাদের বলি, উনিও কিন্তু আমার নাম্বারটি হারিয়েছিলেন, আমিও হারিয়েছিলাম। আজ পেয়েছি, নিশ্চয়ই আগামীতে নিয়মিতই দেখা হবে। শুধু যদি হলো দেখা